বহুদিন পর পর এমন কিছু সিনেমা আসে যা তোমাকে টাচ করে যাবে। আমির খান এজন্যই স্পেশাল। আমির খানের তারে জামিন পার বলো, পিকে বলো এবং 3 ইডিয়টস বলো, আর তুমি ধরেও নিতে পারো আজকের এই সিনেমা থেকে তুমি কিছু না কিছু অবশ্যই তোমাকে টাচ করে যাবে। অনেক কিছু তোমাকে শেখাবে। সমাজের তথাকথিত নর্মাল মানুষদেরও অনেক কিছু শেখার থাকে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের কাছে থেকে। সেটিও এই সিনেমাতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিটি শিশুরই আলাদা আলাদা গুণ থাকে, তারা নিজেকে আলাদাভাবেই ফুটিয়ে তোলে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিতারে জামিন পার। অনেক আলোচিত এই সিনেমাটি। এই সিনেমা তোমাকে আমাদের বাস্তবতা শেখাবে। তাহলে চলো আর দেরি না করে সিনেমা শুরু করা যাক। সিনেমা শুরু হয় গুলশান আরোরাকে দেখিয়ে। সে বাস্কেটবল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ। আজকে তার টিম ফাইনাল খেলতে এসেছে, কিন্তু তার টিম ভালো খেলছিল না, তার পছন্দ হচ্ছিল না। সে বারবার কোচকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করছিল, কিন্তু কোচ তাকে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করছিল না বা তার কথাও শুনছিল না। গুলশান খিটমিটে একজন ব্যক্তি। সে অল্পতেই ক্ষিপ্ত হয়ে যায়। মানে এক কথায় সে নিজে যা বোঝে সেটিই ঠিক। কোচকে যখন সে এসব বলছিল, কোচ বিরক্ত হচ্ছিল। এক পর্যায়ে গুলশান কোচের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে যায়। কোচ যখন ফিডব্যাকে উত্তর দেয়, গুলশান কোচকেই থাপ্পড় মেরে দেয়। এই ঘটনার পরে গুলশানকে চাকরি থেকে বের করে দেয়, মানে সাময়িক বরখাস্ত আর কি। এই থাপ্পড় মারার ভিডিওটি কেউ একজন ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। সে বারে বসে থেকে এই ভিডিওটি দেখছে আর নিজের প্রতি আফসোস করছে যে তার এই কাজটি করা উচিত হয়নি। সে বারে বসে অনেক মদ পান করে ফেলে। সে বার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। অনেক বেশি মদ পান করার জন্য তার ঘুম আসছিল গাড়ি চালানোর সময়। ঘুমের চোখে তার গাড়ি ইমব্যালেন্স হয়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর পুলিশের গাড়িকে মেরে দেয়। গুলশানের যেন কোনো হুঁশই নেই। পুলিশ ওকে কিছু বলতেই যাবে তার আগেই ও পুলিশের উপর সব দোষ দিয়ে দেয়। পুলিশকেই উল্টাপাল্টা বলতে শুরু করে। পুলিশ তো ভ্যাবাচাকা খেয়ে যায়। পুলিশ তখন গুলশানকে থানায় নিয়ে চলে যায়, আর থানাতে জামাই আদর হয় তার। সারা রাত সে কয়েদিদের সাথে ছেলেই থাকে। এরপর সকাল হতেই তার বন্ধু তাকে ছাড়ানোর জন্য আসে, কিন্তু এর মধ্যেই ওর নামে একটি কেস হয়ে যায় আর তার শুনানি রয়েছে আগামীকাল। এরপর কোচকে মারার জন্য তার ফেডারেশন তার উপর বিচার বসায়। সে ওই বিচারেও একই অবস্থা। সে বলতে থাকে আমি তো কিছুই করিনি। মানে এক কথায় সে নিজের দোষ কখনো স্বীকারই করতে পারে না। ফেডারেশনের কর্মকর্তা বলে তোমার নামে তো মামলা করতে চেয়েছিল হেড কোচ, আমি তো সমাধান করেছি। গুলশান তখন বলে ওঠে সমাধান যখন করেই ফেলেছেন তাহলে আর কি মীমাংসা, সমাধান তো হয়ে গেছে, ব্যাস তাহলে ওকে। মানে ঘাউরা টাইপের লোক হলে যা হয় আর কি। পরে ফেডারেশন তাকে একদম স্থায়ী বহিষ্কার করে। পরের দিন সকালবেলা গুলশান তার ফ্রেন্ড উকিলকে নিয়ে কোর্টে হাজির হয়। মহামান্য আদালত সবকিছু শোনার পরে বুঝতে পারে সব দোষ এই গুলশানেরই। জজ সাহেব গুলশানকে বলে তোমার বিরুদ্ধে যা আরোপ ছিল সবগুলোই প্রমাণিত, সবগুলোর এভিডেন্স আছে। যেহেতু তোমার প্রথম অপরাধ, তাই তোমাকে অল্প পানিশমেন্ট দিচ্ছি। তোমাকে জেলে পাঠাবো না, কারণ তোমার একটি স্কিল রয়েছে, সেই স্কিল আমরা কাজে লাগাতে চাই। বুদ্ধি প্রতিবন্ধীদের একটি বাস্কেটবলের টিম রয়েছে, একটি প্রতিষ্ঠান রয়েছে, তুমি সেখানে 3 মাসের জন্য কোচ হিসাবে যাবে। গুলশানের তো তখন মাথা খারাপ হয়ে যায়। সে বলে ওঠে আমাকে পাগলকে শেখাতে হবে। জজ সাহেব এই বাচ্চাদের পাগল বলাতে তাকে 500 টাকা জরিমানা করে। গুলশান তখন আরো বিচলিত হয়। সে বলতে থাকে পাগলকে পাগল বলার জন্য আমার 500 টাকা জরিমানা। এরকম করতে করতে জজ সাহেব তাকে 5000 টাকা পর্যন্ত জরিমানা করে ফেলে। সবশেষে জজ গুলশানকে বলে আপনি চুপ হবেন না, আপনাকে জেলে পানিশমেন্ট দিব অন্তত 2 বছর। তখন ভয়ে গুলশান চুপ হয়ে যায়। সে জজের কাছ থেকে পানিশমেন্ট পেয়ে বাড়িতে চলে আসে। পরের দিনে বাড়ির সিন দেখানো হয়। সে সবকিছু তার মায়ের সাথে শেয়ার করে। সে তার মাকে বলছে পাগলকে পাগল বলার জন্য আমাকে ফাইন করলো। টিঙ্গুকে টিঙ্গু বললে যেমন খেপে যায়, ঠিক তেমনি ওদেরকে পাগল বলা যাবে না, ওরা পাগল নয়। ওর মা ওকে খুব ভালোভাবে বিষয়টি বুঝায়, কিন্তু গুলশানের মাথা তো খারাপ হয়ে আছে। সে কোনোভাবেই এগুলো মেনে নিতে পারছে না। আর এদিকে ওর মা আকার ইঙ্গিতে ওকে টিঙ্গু বলল। সেটি নিয়েও ওর মার উপর মন খারাপ করে ওই, কারণ ছোটবেলা
থেকেই তার হাইট শর্ট বলে সে অনেক জায়গাতেই হ্যারাসমেন্ট হয়েছে। ইভেন সে ভালো কোচ বা ভালো বাস্কেটবল প্লেয়ার হতে পারেনি এই শর্ট হাইটের জন্য, আর সেজন্যই তাকে টিঙ্গু বলে ডাকতো সবাই। সেটি ওর কোনোভাবেই ভালো লাগতো না। সেটি ওর মা ওকে বোঝায় যে দুর্বলতার দিক নিয়ে কথা বলতে নেই, সেটি আরেকজনের খারাপ লাগে। গুলশানের মা গুলশানকে বলে, তুই যে কাজটি করেছিস সেটি কোনোভাবেই ঠিক করিসনি। জজ সাহেব দয়া করে তোকে কম সাজা দিয়েছে, আমি হলে আরো বেশি সাজা দিতাম। সেন চলে আসে ওই একাডেমিতে, যেখানে গুলশানকে পানিশমেন্ট হিসেবে 3 মাসের কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। সে ওই একাডেমির হেডের সাথে দেখা করে, তার নাম কার্তার পাজি। কার্তার পাজি গুলশানকে জিজ্ঞেস করে, আপনি সপ্তাহে কয়দিন এসে এদেরকে ট্রেনিং দিবেন? গুলশান তখন ফাঁকি মারার জন্য বলে যে সপ্তাহে একদিন আসবো, আর অন্য দিনগুলো এরা আরাম করবে, ছোট বাচ্চারা আরামই প্রয়োজন। কার্তার পাজি গুলশানকে বলে, তাহলে আমি অভিভাবকদের সাথে একটু শেয়ার করি বলে একজন অভিভাবককে সে ফোন করে। সেই অভিভাবকের নাম অনুপমা, কিন্তু গুলশান জানতো না এই অনুপমা কোন অনুপমা। কার্তার পাজি অনুপমার সাথে ফোনে কথা বলে গুলশানকে দেয়। গুলশান যখন ফোনে ওই অভিভাবকের সাথে কথা বলতে যায় তখন সে বুঝতে পারে এটি হলো জজ সাহেব। গুলশান তো তখন পুরাই পল্টি। গুলশান তখন বলে ওঠে, আরে ম্যাডাম আপনি তো ভুল বুঝছেন, আমি বলেছি সপ্তাহে হার দিন, মানে আমি সপ্তাহে প্রতিদিন আসবো, একদিন নয়। আমি যদি সপ্তাহে প্রতিদিন ওদের ট্রেনিং না নেই তাহলে ওরা শিখবে কিভাবে, ভালো করবে কিভাবে? আপনি ভুল বুঝবেন না ম্যাডাম, আমি সবকিছু ম্যানেজ করে নিব বলে ফোন কেটে পাজিকে দিয়ে দেয়। এই স্পেশাল চাইল্ডদের মধ্যে একজন রয়েছে এই জজ সাহেবের ভাতিজা। গুলশান পাজিকে বলে, ঠিক আছে যাই বেচারা চাইল্ডের সাথে দেখা করে আসি। পাজি বলে, বেচারা? গুলশানকে আর কিছু না বলে, ঠিক আছে আপনি যান। গুলশান ওই স্পেশাল বাচ্চাদের সাথে দেখা করে, কিন্তু দেখা করতে এসে সে বুঝতে পারে বেচারা তো সে নিজে। গুলশানের এরকম মনে হয় এরা কোনোভাবেই বুদ্ধি প্রতিবন্ধিত নয়, তবে এদের সকলেরই আলাদা আলাদা সমস্যা রয়েছে। এরা বয়সে বড় হয়ে গেলেও তাদের মন মস্তিষ্ক ওই 10 বছরের বাচ্চাদের মতনই। এখানে যারা যারা আছে, সাব্বির, গুড্ডু, বান্টু, হারগোবিন্দ, শারমাজি, রাজু, সুনীল গুপ্তা, কারিম কুরেশি অ্যান্ড লোটাস, এরা সকলে মিলে গুলশানের মজা নেওয়া শুরু করে। গুলশান তো ভ্যাবাচাকা খেয়ে বিপদে পড়ে যায়, সে বুঝেই উঠতে পারে না সে কি করবে আসলে। তখনই হারগোবিন্দ একটি বাস্কেটবল নিয়ে একা একা প্র্যাকটিসে চলে যায়। গুলশান তাকে ডাক দিলেও সে কোনো সাড়া শব্দ করে না, মানে তার নিজের মতন সে সবকিছু করে, গুলশানের কথা কোনো গুরুত্বই দেয় না। এদিকে বাকিরাও সেম কাজ করছে, গুলশান যা বলছে তারা তার উল্টোই করছে। গুলশান কোনোভাবেই ম্যানেজ করতে পারছিল না। অবশেষে গুলশান ক্ষিপ্ত হয়ে যায় এবং সেখান থেকে সে সোজাসুজি কার্তার পাজির কাছে চলে আসে। এসে কমপ্লেন করে, আমি এদেরকে নিয়ে কিভাবে টিম করব? এরা তো কথাই শোনে না, কি করব আমি এদেরকে নিয়ে? এরা তো নর্মাল কেউ নয়, এরা স্বাভাবিক কোনো কথাই বোঝে না। কার্তার পাজি বলে, নর্মাল এক একজনের কাছে এক এক রকম, তোমার কাছে যেটি নর্মাল সেটি তোমার কাছেই নর্মাল, আর ওদের কাছে যেটি নর্মাল ওরা ওইভাবেই নর্মাল, খালি আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে। এই যে আমি মোটা এটি আমার কাছে নর্মাল, আর তুমি যে খাটো এটি তোমার কাছে নর্মাল, ঠিক তেমনি ওরাও ওদের নিজের কাছেই নর্মাল। তুমি একটু মানিয়ে নাও, ধৈর্য ধরো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু গুলশান কোনোভাবেই এটি স্বাভাবিক নিতে নারাজ। সন্ধ্যার সময় গুলশান তার মায়ের সাথে একটি বিয়ের অনুষ্ঠানে আসে। সেখানে আসতেই ওই বিয়ের অনুষ্ঠানের বরবধূ গুলশানকে জিজ্ঞেস করে, কি অবস্থা তোমার, তুমি কি করবা, তোমার বিয়ে কি টিকবে না তোমরা ডিভোর্স নিবা? মানে গুলশানকে কথা শোনাতে থাকে। যাই হোক, সুনিতার সাথে তোমার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আমার এক আত্মীয়র সাথে আমি তাকে বিয়ে দিয়ে দিব, তুমি তাড়াতাড়ি ডিভোর্সই দাও। গুলশান বিরক্ত হয়ে তাদেরকে অ্যাভয়েড করে। তারপরও যখন বলতে থাকে তখন গুলশান অনেক ক্ষিপ্ত হয়ে যায়, আর তখনই তার ওই উকিল বন্ধু সেখানে চলে আসে আর তাকে উপরে পাঠায়। গুলশান উপরে ছাদে চলে আসে, এসে সুনিতাকে দেখে। সুনিতা হলো তার ওয়াইফ, সে তার সাথে গন্ডগোল করে তার মায়ের বাড়িতে এসে এখন থাকে। সুনিতাকে দেখে বোঝাই যাচ্ছিল সে গুলশানের জন্যই অপেক্ষা করছিল। তারা দুইজন অনেক কথা বলতে থাকে, তাদেরকে দেখে মনেই হচ্ছিল না যে তারা আলাদা থাকে। এরপর কথার এক প্রেক্ষিতে সুনিতা বলে ওঠে তার বাচ্চা দরকার, আর এই বিষয়টি নিয়েই তাদের মধ্যে ঝামেলা। সুনিতা কথা বলছিলই, কিন্তু গুলশান সেখান থেকে চলে আসে সুনিতাকে না বলেই। সুনিতার মন খারাপ হয়ে যায়। মূলত গুলশানের বাবা গুলশানের যখন 8 বছর বয়স ছিল তখনই তাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই সে ধারণাই করে নেয় সব বাবারাই খারাপ, আর সে নিজেও বাবা হিসেবে খারাপ হবে, তাই সে বাবা হতে চায় না। আর এই বিষয়টি নিয়েই তাদের মধ্যে এত বড় ঝগড়া। তারা দুই
দুইজন আলাদা রয়েছে। পরের দিন গুলশান তার প্র্যাকটিসের জায়গায় চলে আসে। আজকে সব বাচ্চাদের সে শারীরিক চর্চা করাবে। গুলশান বলে, আমার পিছনে সবাই লাইন ধরে থাকবে আর সোজা দৌড়াবে। গুলশান সোজাসুজি দৌড়ায় সামনে দরজা দেখে ট্রান নিয়ে ঘুরে যায়। কিন্তু গুলশানের পিছনে দুইজন থাকে আর বাকি সবাই ওই দরজা দিয়ে বাহিরে চলে যায়। আর এদের এই কাজ কারবার দেখে গুলশানের মাথা তো হট হয়ে যায়। তার এমন অবস্থা, সে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলবে। কি করবে সে বুঝে উঠতে পারছিল না। তখন তার মাথায় আরেকটি বুদ্ধি আসে। সে চলে আসে পরের দিন কোর্টে। আর কোর্টে এসে জজ ম্যাডামকে বলে যে আপনি কেন আমাকে ওখানে পাঠিয়েছেন তা আমি জানি। এটি কোনো প্যানিশমেন্ট না, এটি হলো আপনার নিজের স্বার্থে আপনি এই কাজটি করেছেন। কারণ সেখানে আপনার ভাতিজা রয়েছে বলেই আপনি আমাকে এখানে পাঠিয়েছেন। ভাতিজার খেলার যেন উন্নতি হয়, আপনি নিজের স্বার্থে এটি করেছেন। এটা তো আপনি একদমই ঠিক করেননি। এই কথা শুনে জজ ম্যাডাম বলে ওঠে, হ্যাঁ আমি তো ভুলই করেছি। তোমাকে দেওয়া লাগতো সরকারি হাসপাতালের টয়লেট পরিষ্কার করার জন্য, আর সেখানে ওই মাতালরাই যায়, মাতালরাই এই কাজ কারবারগুলো করে। আমি ভুল করেছি, আমার শুধরে নেওয়া উচিত, আমি তাই করব। গুলশান তখন বলে ওঠে, না 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 ম্যাডাম, কি বলছেন, আমি তো এমনিই মজা করেছি, আপনি যা করেছেন ঠিকই করেছেন। পরের দিন সকালবেলা কার্তার পাজি গুলশানকে ফোন করে বলে যে তাদের টিম টুর্নামেন্ট খেলার জন্য সিলেকশন হয়েছে। গুলশান তো মাথায় হাত, এরা আমার কথা বোঝে না, আমি তাদের কথাও বুঝি না, এই পাগলদের নিয়ে কিভাবে আমি টিম গঠন করব। সে তো টেনশনে পড়ে যায়। গুলশানের মা যখন দেখে সে সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে, গুলশানের মা গুলশানের সাথে টিটকারি করতে থাকে। গুলশান তখন তার মাকে এইসব বলে। তার মা তখন বলে, আমি যেমন তোমাকে নিয়ে কম্পিটিশনে থাকতাম, সবার সাথে লড়াই করতাম, তোমার হাইট কম হওয়ার কারণে যখন সবাই তোমাকে রিজেকশন করে দিত, তখন কিন্তু আমি সবার সাথে ফাইট করে তোমাকে সেখানে পার্টিসিপেট করাতাম। তাই আজকে তুমি গুলশান হয়েছো। আজকে তোমার দায়িত্ব এই বাচ্চাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া। আমি জানি তুমি সেটি পারবে। মানে তার মা তাকে অ্যাপ্রিসিয়েশন জানায়, তাকে মোটিভেটেড করে, বলে কাউকে না কাউকে ওদের দায়িত্ব তো নিতেই হবে, সেই দায়িত্ব না হয় তোর ঘাড়েই পড়লো। পরের দিন গুলশান বাস্কেটবল প্র্যাকটিস করানোর জন্য যায়। সেখানে ওদেরকে বলে বল বাস্কেটে দেওয়ার জন্য। গুলশান তাদেরকে এক এক করে বাস্কেটে বল দিতে বলেছিল। গুলশান একজনের নাম বলতেই সবাই মিলে বাস্কেটে বল ফিকে মারে, শুধু কারিম তার নিজের কাছে বল রেখে দেয়। গুলশান তখন বলে কারিম গুড স্টুডেন্ট। সবাই মিলে কারিমকে অ্যাপ্রিসিয়েট করে হাততালি দেয়। গুলশান কারিমকে অ্যাপ্রিসিয়েট করে সে বলে এবার কারিম বাস্কেটে বল দিবে। গুলশান বাসিতে ফু দিলেই কারিম সোজা অবস্থা থেকে উল্টা অবস্থায় হয়ে যায়, উল্টা হয়ে বাস্কেটে বল ফিকে দেয়। সে বাস্কেটে বল দিতে পারে না, সবাই হাসি ঠাট্টা করে কারিমের সাথে। গুলশান এদেরকে 5 মিনিটের জন্য ব্রেক দেয়। সে লক্ষ্য করে হারগোবিন্দ একা একই প্র্যাকটিস করছে। সে হারগোবিন্দকে ডাকার জন্য এগিয়ে যায়, আর এর মধ্যেই বাকি বাচ্চারা ফুটবল ফুটবল করে চিৎকার করে। বাস্কেটবল দিয়ে ফুটবলের মতন শট দেয় বাস্কেটবলে, আর সেটি লাইটে গিয়ে লাগে, লাইট নিচে পড়ে যায়। গুলশান তো ক্ষিপ্ত হয়ে যায়। গুলশান বলে, কি হয়েছে, তোমরা এরকম কেন করছো? তখনই তাদের মধ্যে একজন বলে ওঠে, সিক্সার সিক্সার বলে চিৎকার করতে থাকে। গুলশান তখন ক্ষিপ্ত হয়ে বলে, আজকের মতন তোমাদের প্র্যাকটিস শেষ, যাও, তোমাদের আর শেখাবো না, যাও, আজকে শেষ। তখনই তাদের মধ্যে শারমাজি উঠে ওদের সবাইকে বকাঝকা করা শুরু করে। গুলশান তখন শারমাজিকে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি শারমাজি, আজকে আপনাকেও ছুটি দিচ্ছি, চলে যান। শারমাজিও তখন চলে যায়। গুলশান হারগোবিন্দের কাছে এসে বলে যে আমি জানি বাকিরা এখানে এসেছে, তাদের ফ্যামিলিরা এখানে পাঠিয়েছে, তারা যেন এখানে এসে একে অপরের সাথে কথাবার্তা বলে, যেন তারা ভালো থাকে। কিন্তু টুর্নামেন্ট এইভাবে হয় না, টুর্নামেন্ট জেতার জন্য টিম হতে হয়। আর তুমি একা একই খেলছো, একা একই খেললে কিন্তু টিম ওয়াইজ খেলা যায় না। আমি এটিও জানি তুমি অনেক ভালো প্লেয়ার, আমার থেকেও ভালো প্লেয়ার, তুমি ভালো বোঝো আমার থেকেও। তোমাকে টিমের সাথেই খেলতে হবে, টিমের হয়ে খেলতে হবে। তাই আমি চাইবো তুমি টিমের সাথে প্র্যাকটিস করো। কিন্তু হারগোবিন্দ তাকে কিছু না বলে চলে যায় সেখান থেকে। আর তখনই সুনীল এসে গুলশানকে বলে, স্যার আমার পায়ের মধ্যে জুতা কেন ফিট হচ্ছে না? গুলশান তখন বলে, তুমি জুতা উল্টা করে পরেছো। গুলশান লক্ষ্য করে কারিম একা বাস্কেটে উল্টা হয়ে বল ফেলার চেষ্টা করছে। আর এর মধ্যেই সুনীল জুতা চেঞ্জ করে গুলশানকে বলছে, স্যার আমার 2 পা ঠিক হয়ে গিয়েছে। গুলশান তখন বলতেই থাকে যে পা না জুতা, পরে আর বলে না। তখনই সুনীল এসে গুলশানকে বলে, স্যার আমি জানি আমি একটু বুদ্ধি
বুদ্ধু আছি। গুলশান বলে, কখন আমি এই কথা বললাম? সুনীল বলে, যখন আপনি ইন্টেলিজেন্ট আমাকে বলেছেন আমি বুঝে গিয়েছি স্যার। গুলশানের নাক ধরে একটু নাড়াচাড়া করে সেখান থেকে সুনীল চলে যায়। গুলশান এদের অ্যাটিটিউডে, এদের ছোট বাচ্চামি দেখে আস্তে আস্তে এদের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। পরের দিন একটি টুর্নামেন্টের খেলা খেলতে যাবে, তখন পাজি গুলশানকে জানায় হারগোবিন্দ টিম ছেড়ে দিয়েছে, ও টিমের সাথে খেলবে না। গুলশান তখন বলে ওঠে, একজনই তো খেলার মতন ছিল, আর বাকি সব নাথিং ফর এলস, ওরা থাকা আর না থাকা একই বিষয়। তখনই কারিম সেখানে যাচ্ছিল, যাওয়ার সময় পাজিকে বলে, স্যার আমি গেলাম। তার মধ্যে তার ব্যালেন্স হারিয়ে জুতা পা থেকে খুলে যায়। গুলশান তখন বলে, দেখেন এদের কোনো ব্যালেন্স আছে? এর মধ্যেই গুলশান দেখে কারিম তার মোটরসাইকেল নিয়ে রওনা করে। গুলশান তখন বলে যে আজকে একজনকে 100% মেরে ফেলবে। পাজি গুলশানকে বলে ওঠে যে এ এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট করেনি, আপনি করেছেন স্যার? গুলশান পাজির দিকে তাকিয়ে থাকে, কারণ সে অ্যাক্সিডেন্ট করেই তো এত দূর পর্যন্ত এসেছে। পাজি এদের সবার গুণগুলো বলতে শুরু করে গুলশানকে। সে কারিম সম্পর্কে বলে যে কারিম তার ফ্যামিলি ছাড়া অনেক দূরে থাকে হোস্টেলে। সে সকালে 4টার সময় উঠে একটি রেস্টুরেন্টে ওয়াশের কাজ করে। সে রাজু সম্পর্কে বলে, রাজুও তার ফ্যামিলির গার্ডেনে চাকরি করে, তাদের গার্ডেনের ব্যবসা আছে, মানে গাছগোছালির নার্সিং এর ব্যবসা। সে সেখানে অনেক ভালো কাজ করছে। সাব্বির ওর চাচার গ্যারেজে মেকানিক্যাল কাজ করে। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও সাব্বিরদের কাছ থেকে কাজ শিখে, সে তাদেরকে হেল্প করে। শর্মাজির মা নেই, সে বাবার চাচার সাথেই থাকে। তার একটি রেস্টুরেন্ট আছে, সে রেস্টুরেন্টে কোনো কাস্টমার যদি তার কথা বুঝতে পারে সে 10% ডিসকাউন্ট দেয়। কিন্তু একটি বিষয়, পুরাতন কাস্টমাররা সকলেই তার কথা বোঝে। লোটাস হেয়ার কালারের ফ্যাক্টরিতে কাজ করে। সে এতটাই পারফেক্ট, মেশিন যেটা ধরতে পারে না ও সেটা ধরতে পারে। আর যেই প্যাকেট লিকেজ থাকে সে ওই প্যাকেট নিয়ে নিজের চুল কালার করে। সেজন্য এক একদিন এক এক কালার দেখতে পাবে ওর চুলে। গুড্ডু হলো অ্যানিমেল লাভার। সে অ্যানিমেলের একটি ফার্মে চাকরি করে। সেখানে অনেক অ্যানিমেল আছে যে কেউ সামলাতে পারে না, কিন্তু গুড্ডু তাদেরকে সামলিয়ে নেয়। সে সারাদিন অ্যানিমেলের সাথেই থাকে। গুলশান তখন বলে, এই জন্যই ওর গায়ে থেকে এরকম গন্ধ বাড়ায়। পাজি তখন বলে যে না, সেজন্য না, ও পানি দেখে ভয় পায়। ছোটবেলায় ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিল, তখন থেকে সে পানি থেকে দূরে থাকে। পানি দেখে অনেক ভয় পায়। প্রবলেম পানি নয়, প্রবলেম হলো ওর ভয়। সেখানে সুনীল চলে আসে। সুনীল ওকে বলে যে স্যার একটু দেখেন তো যে আমার জ্বর আছে কিনা। গুলশান আর পাজি বলে যে না, জ্বর নেই। তারপরও সে থার্মোমিটার মুখে দিয়ে আকাশে যখন তাকায়, উপর দিয়ে প্লেন যাচ্ছিল। তখন প্লেন দেখে ঘড়ি দেখে বলে যে প্লেন আজকে লেটে যাচ্ছে কেন? এইভাবে কি আমাদের ইন্ডিয়া উপরের দিকে যাবে? এজন্য ইন্ডিয়া এত পিছিয়ে আছে বলে সে তখন এখান থেকে চলে যায়। তখন গুলশান পাজিকে বলে যে এটি কেমন নরমাল, এটি তো পাগলের মতনই কথা। পাজি তখন বলে, অনেকে আছে না দূর থেকে অনেক পশুকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে ফলো করে, তাদেরকে বলে অ্যানিমেল ওয়াচার। আরো এরকম অনেক কাজ রয়েছে, যার কাজ তার কাছেই নরমাল, তো ওর কাছে এই কাজটি নরমাল। এগুলা কিছুই নয়, এগুলো হলো ক্রোমোজোমের বিষয়। মায়ের প্রেগন্যান্সির সময় ক্রোমোজোমের প্রবলেম হওয়ার কারণে এদের এই প্রবলেমটা হয়, তবে এরা এদের ঠিকানায় একদম নরমালি কিন্তু আছে। পাজি খুব সুন্দর করে গুলশানকে এই বিষয়গুলি বুঝায়। ক্রোমোজোম ইনব্যালেন্স হইলেই তারা এইভাবে অটিজমে পরিণত হয়। গুলশান কিছুটা বোঝার চেষ্টা করে। গুলশান বাচ্চাদের নিয়ে খুব ভালোভাবে প্র্যাকটিস শুরু করে। বাচ্চারাও গুলশানকে বোঝার চেষ্টা করে। তাদের মধ্যে একটি বন্ডিং তৈরি হয়ে গিয়েছে। তারা দিনরাত পরিশ্রম করে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস শেষে তাদের নিজেদের মাঠে একটি খেলা অ্যারেঞ্জ করে অন্য টিমের সাথে। সেখানে কোচ তাদেরকে বলে ব্লু টি শার্ট পরার জন্য, কিন্তু তারা রাজি হয় না ব্লু টি শার্ট পরার জন্য। গুলশান তাদের বলে যে না, তোমাদের ব্লু টি শার্টই পরতে হবে, কারণ বিপরীত টিম পরছে লাল। তখন তাদের মধ্যে একজন বলে ওঠে, তাহলে আমি বিপরীত টিমের হয়েই খেলবো, কিন্তু লাল টি শার্ট পরবো, কারণ আমার গার্লফ্রেন্ড লাল টি শার্ট চায়। পরের দিন খেলা শুরু হয়। অনেক নাটকীয়তার মধ্যে তারা জিতে যায়। গুলশান, পাজি এবং খেলোয়াড়দের পরিবার সকলেই অনেক খুশি হয়ে যায়, সেলিব্রেট করতে থাকে। কিন্তু কারিম খেলতে আসতে পারেনি, কারণ তার হোটেল থেকে তাকে ছুটি দেয়নি। কারিমের এই বিষয়টি নিয়ে মন খারাপ। খেলা শেষে সকলে যখন ফ্রেশ হওয়ার জন্য যায়, তখন গুলশান গুড্ডুকেও সাথে করে নিয়ে আসে গোসল করানোর জন্য, কিন্তু গুড্ডুর তো পানির ভয় রয়েছে, সেজন্য সে গোসল করতে রাজি হয় না। ঠিক তখনই একটি ইঁদুর পানির মধ্যে পড়ে যায়। গুলশান জানে গুড্ডু অ্যানিমেল লাভার, সেটি কাজে লাগিয়ে গুড্ডুর মধ্যে উৎসাহ বৃদ্ধি করে যেন
সে ওই পানি থেকে ওই অ্যানিমেলকে মানে ওই ইঁদুরকে বাঁচায়। গুড্ডু পানির ভয় অতিক্রম করে সেই ইঁদুরকে বাঁচায়। গুলশান আর প্লেয়ার বন্ধুরা সকলে যখন বলে দেখো গুড্ডু তুমি পানির মধ্যে, তোমার ভয় আর নেই, তখন থেকে গুড্ডু গোসল করা শুরু করে। আর এই বিষয়টি অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয় সিনেমাতে। টুর্নামেন্টের খেলা শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের খেলা খেলার জন্য অন্য শহরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে বলে গুলশানকে। পাজি গুলশানকে বলে যে গুলশান যেন একা তাদেরকে নিয়ে যায়। গুলশান তখন পাজিকে বলে যে আমি একা কিভাবে নিয়ে যাব, আমি এদেরকে একা কিভাবে সামলাবো। পাজি তখন বলে ওঠে আপনার সন্তানদের মতনই সামলাবেন। গুলশান ক্ষিপ্ত হয়ে বলে আমি সন্তান চাই না, আমি কখনো বাপ হতেই চাইনি, চাবও না, কারণ আমি ভালো বাবা না, আমার বাবাও ভালো বাবা ছিল না। পাজি সেই বিষয়টি বুঝতে পেরে তাকে সরি বলে। গুলশান বাস স্টপে চলে আসে। বাচ্চারা আগে থেকেই বাস স্টপে ছিল। তাদের সাথে নতুন একটি প্লেয়ার অ্যাড হয়, গোলু খান। তার স্টাইল ভাবভঙ্গি তোমরা যদি দেখো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। তারা সকলে মিলে খেলার উদ্দেশ্যে রওনা করে। খেলা শুরু হয়। অপোনেন্ট টিম একটু শক্তিশালী ছিল, মানে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে ভালো ছিল। গুলশান শুরু থেকেই কিছুটা ভয় পাচ্ছিল। খেলার মধ্যে সেই ঘটনাটি ঘটে। শরীর স্বাস্থ্য দিয়ে এদেরকে সহজেই কুপঘাত করছিল অপোনেন্ট টিম। তখন গোলু খানকে গুলশান নামিয়ে দেয়, বলে এদেরকে একটু শায়েস্তা করে খেলো। গোলু খান এমন শায়েস্তা করে তুমি অবাক হয়ে যাবে। খেলার মধ্যে যখন একটু তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে, মানে অপোনেন্ট টিম যখন বাধা দেওয়ার চেষ্টা করে, গোলু খান তখন ওর আন্ডায় গলিয়ে দেয়। এভাবেই খেলা শেষ হয়। তারা যখন বাসে করে আবার ফিরছিল তখন বাসে তারা গন্ডগোল লেগে যায়। বাস চালক এদের চিল্লাপাল্লা হইচই শুনে বাস থামিয়ে এসে এদের সাথে তর্কাতর্কি শুরু করে দেয়। ওরা সকলে মিলে বাস চালককে ভালো হেনস্থা করে। অবশেষে বাস চালক তাদেরকে মাঝপথেই নামিয়ে দেয়। এরপর এক গাড়িতে লিফট নিয়ে তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছায়, মানে একাডেমিতে পৌঁছায়। আস্তে আস্তে তাদের ফ্যামিলির লোকজন এসে বাচ্চাদের এক এক করে নিয়ে যেতে থাকে। আর গুলশান নিজের দায়িত্ব নিয়ে সকলকে বিদায় করে। এর মধ্যে সুনীল চলে যাওয়ার সময় গুলশান ফলো করে তার জুতার ফিতা বাঁধা নেই। গুলশান দ্রুত গিয়ে তার জুতার ফিতা বেঁধে দেয়। মানে এখানে বোঝানো হয় যে এই প্লেয়ারদের সাথে গুলশানের অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছে। গুলশান পরের ম্যাচে যেন এরকম কোনো ঝামেলা না হয় সেজন্য তার ওয়াইফকে বাসের ড্রাইভার হিসেবে নিয়ে নেয় এবং তার ওয়াইফকে দিয়েই বাস অ্যারেঞ্জ করায়। এভাবেই আস্তে আস্তে পরের ম্যাচগুলো এরা জিতে যায়, খেলতেই থাকে। মোটামুটি সকল ম্যাচেই তারা জিতে যায়। আর গুলশানের ওয়াইফের সাথেও তার সম্পর্ক ভালো হতে শুরু করে। জস ম্যাডামও একদিন খেলা দেখতে আসে, কারণ গুলশানের টিম ভালো করছিল, সবাই ভালো প্রশংসা করছিল। জস ম্যাডাম গুলশানকে ধন্যবাদ জানায়, অ্যাপ্রিসিয়েট করে। গুলশানের আগের ফেডারেশনের হেড কোচ যার সাথে গুলশানের গন্ডগোল হয়েছিল সেও আসে খেলা দেখতে। হারগোবিন্দের সাথে মেন কোচের ভালো সম্পর্ক ছিল। সে হারগোবিন্দকে আগে থেকেই চিনত, কারণ হারগোবিন্দ ভালো প্লেয়ার ছিল। হারগোবিন্দ গুলশান সম্পর্কে প্রশংসা করে। হেড কোচও বুঝতে পারে যে গুলশানের পরিবর্তন হয়েছে। এই ম্যাচও গুলশানরা জিতে যায়। ম্যাচ শেষে হারগোবিন্দ যখন চলে যাচ্ছিল গুলশান তাকে ফলো করে তাকে পিছন থেকে ডাক দেয় এবং বলে যে ফাইনাল অবশ্যই তুমি আমাদের সাথে খেলবে। হারগোবিন্দ গুলশানকে বলে আপনি যে কোনো উপায়ে এই টিমকে জেতাতে চান তাই না? গুলশান বলে হ্যাঁ অবশ্যই। হারগোবিন্দ গুলশানকে বলে আপনি হাইটে হয়তো ছোট হতে পারেন কিন্তু মানুষ হিসেবে আপনি অনেক বড়, বলে হারগোবিন্দ চলে যায়। তখনই গুলশানের ওয়াইফ সেখানে চলে আসে। গুলশান তার ওয়াইফের সাথেও সবকিছু ঠিক করে নেয়। তার ওয়াইফের কাছেও সবকিছু বলে সমঝোতা করে নেয় দুইজনকে। কিন্তু যখন বাচ্চার প্রশ্ন আসে তখন গুলশান বলে যে তুমি তো জানোই যে এই বয়সে বাচ্চা নিলে, সে বলতে কিছুটা ইতস্তত বোধ করছিল, তারপরও বলে ফেলে যে অ্যাবনর্মাল এদের মতন, মানে এই প্লেয়ারদের মতনই হতে পারে। তখনই সেখানে সুনীল চলে আসে। সুনীল এসে বলে আপনারা আপনার ওয়াইফ আমাদের মতন বাচ্চা হোক সেটি চান না তাই না? গুলশান ইতস্তত বোধের মধ্যে পড়ে যায়, কি বলবে আর সে বুঝে উঠতে পারছিল না। তখন সুনীল বলে যে আমি জানি আমাদের মতন বাচ্চা কেউই চায় না, আর না চাওয়াই ঠিক। আমাদের মতন বাচ্চা না চেয়ে সুস্থ বাচ্চা সকলেই চাওয়া উচিত, আর তাই চাই সকলে। ঠিক সেরকমই আপনার মতন বাবাও সকলে চায়, বলে সুনীল গুলশানকে জড়িয়ে ধরে এবং বলে ধন্যবাদ স্যার, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আপনি ভালো একজন কোচ। গুলশান ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সে হারগোবিন্দের বাড়িতে চলে যায়। হারগোবিন্দ তার হিস্টোরি বলে। তার
যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে তার অটিজমের কারণ দেখিয়ে তার কোচ তার সাথে বেইমানি করেছে এবং তাকে তার ট্রফি জিততে বাধা দিয়েছে, তাকে ন্যাশনাল টিমে যেতে দেয়নি। সেজন্য সে কোনো কোচকে বিশ্বাস করে না বা টিম হয়ে খেলতে চায় না। হারগোবিন্দ বলে এই বিষয়টি তার সাথে যখন ঘটেছে তার মা অনেক কান্নাকাটি করেছে, তাই সে তার মাকে আর কান্না করাতে চায় না। গুলশান তখন সামনে একটি মহিলাকে দেখে হারগোবিন্দের মা ভেবে তাকে যে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে হারগোবিন্দের মা হারগোবিন্দের সাথেই দাঁড়িয়ে আছে। গুলশান খেয়ালই করে না যে এটি তার বাড়ির কাজের মহিলা। যখন সে বুঝতে পারে এবং পেছন ফিরে দেখে হারগোবিন্দের সাথেই তার মা দাঁড়িয়ে আছে, তার মা হাসছে। গুলশান তখন তার মার কাছে গিয়ে বলে যে আমি যেহেতু আপনার হাসির কারণ হয়েছি, কান্নার কারণ অবশ্যই হব না, হারগোবিন্দকে একটু খেলার ব্যবস্থা করে দিন। হারগোবিন্দ এবং তার মা দুইজনেই রাজি হয়ে যায়। গুলশান যখন একাডেমিতে আসে, পাজি বলে যে বাচ্চারা হয়তো আর খেলতে পারবে না, কারণ আমাদের কাছে তেমন ফান্ড নেই। তারা যে ট্রেনে করে এত দূর দিল্লি খেলতে যাবে তারা সেই জার্নি করতে পারবে না, কিন্তু তাদেরকে প্লেনে করে যে আমি পাঠাবো সেই ফান্ড আমাদের কাছে নেই, তাই তাদের খেলা মনে হয় এখানেই স্টপ হয়ে যাবে। গুলশান তখন অনেক বিরক্ত হয়, রাগ হয়ে যায়, কিন্তু তারও করার কিছু ছিল না, কারণ তার কাছে কোনো টাকা পয়সা নেই। সামনে ফাইনাল ম্যাচ, কিন্তু সবার মধ্যেই লুকানো কষ্ট আছে। গুলশান একটি প্ল্যান তৈরি করে। সে তার ওয়াইফের সাহায্য নেয়, তার ওয়াইফকে পুলিশ হিসেবে সাজিয়ে নিয়ে কারিমের হোটেল মালিকের কাছে চলে যায় আর তাকে পুলিশের ভয় দেখায় যে সে কারিমকে হ্যারাসমেন্ট করে, চাইল্ড অ্যাবিউজ করে, সময়ের চাইতে বেশি খাটিয়ে নেয়। এসব ভয় দেখিয়ে যখন পুলিশ অফিসার একটু সরে যায়, মানে গুলশানের ওয়াইফ একটু সরে যায়, তখন হোটেলের মালিক গুলশানকে বলে একটু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা যায় না। গুলশান তখন বলে না, আমরা ঘুষ নেই না, আপনি চাইলে একটি কাজ করতে পারেন। মানে এখানে বোঝানো হয় এই টিমের পুরো স্পন্সর তার কাছ থেকে নিয়ে নেয়। গুলশান তার কাছ থেকে স্পন্সর নিয়ে প্লেনের টিকিট করে তাদেরকে নিয়ে দিল্লি চলে যায়। তারা দিল্লি চলে যাওয়ার পরে হোটেল রুম যখন তারা ভাগ করছিল, সে সময় গুলশান এবং গুলশানের বউকে নিয়ে তারা মজা ঠাট্টা শুরু করে, মানে তাদের দুইজনকে এক রুমে রাখার জন্য তারা মজা ঠাট্টা করে। এক পর্যায়ে রুম শেয়ার করার পরে তারা যখন লিফট দিয়ে উপরে উঠে যাবে, তখন গুলশান বলে ঠিক আছে তোমরা লিফট দিয়ে যাও, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। গুলশানের লিফট ফোবিয়া আছে, সে ছোটবেলায় লিফটে একবার আটকে গিয়েছিল, তারপর থেকে সে আর লিফটে ওঠে না, ভয় পায়। তাই বাচ্চারা জোর করে তাকে লিফটে উঠিয়ে নেয়। তারা সকলে মিলে লিফটে উঠেছে দেখে ওভার ওয়েট হয়ে লিফট আটকে যায়। তারপরে এমার্জেন্সি বাটনে চাপার পরে অনেকক্ষণ পরে লিফট থেকে সকলে বের হয়ে আসে। আর এদিকে গুলশান তো ভয়ে কুপোকাত। গুলশান যখন লিফট থেকে বের হয়ে আসে তখন সবাই মিলে বলে দেখেন স্যার, আপনি লিফটে আটকে গিয়েছিলেন কিন্তু আপনি মারা যাননি। গুলশান তখন বলে হ্যাঁ আসলেই তো, আমি মারা যাইনি, তার মানে আমার কোনো ভয় নেই আর লিফটে। তার ভয় কাটার পরে সে কয়েকবার লিফটে যাতায়াত করে, একাও যাতায়াত করে। সেই স্পেশাল দিন চলে আসে, ফাইনাল ম্যাচ। কিন্তু এখানে এসে আরেকটি বিপত্তি দেখতে পায় গুলশান, কারণ অপোনেন্ট টিমের সকলেই অনেক লম্বা আর তার টিমের প্রায় সকলেই খাটো। খেলা শুরু হয়, গুলশান যে ভয়টি পেয়েছিল সেটিই হয়। তারা অনেক লম্বা হওয়ার কারণে যে কোনো বল পাস করলেও তারা পেয়ে যাচ্ছিল, আর উপর দিয়ে বল পাস করলে গুলশানের টিমের খেলোয়াড়রা সেই বলটি ধরতে পারছিল না, তাদের স্কোর অনেক বেশি হয়ে যায়। গুলশান তখন টাইম ব্রেক নেয়, সে একটি বুদ্ধি তৈরি করে আর প্লেয়ারদের বলে তোমরা আর উপর দিয়ে পাস করবে না, তোমরা নিচু দিয়ে পাস করবে, মানে যে কোনো পাস ড্রপ দিয়ে করবে। তারা লম্বা, নিচু হয়ে কোনো বল ধরতে পারবে না, আর তোমরা এভাবেই স্কোর করতে পারবে। প্লেয়াররা কোচের কথা শুনে সেভাবেই খেলা শুরু করে। একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, লাস্টে আর অল্প সময় বাকি আছে। তখনই গুলশান কৌশল করে একটি ফাউল তৈরি করে নেয়, আর ফাউল হয় করিমের সাথে। করিম যখন বাস্কেটবলে বল পাস করার জন্য রেডি হচ্ছিল, গুলশানের ভয় হচ্ছিল করিম যেন উল্টা দিক হয়ে বল বাস্কেটে দেওয়ার চেষ্টা না করে। রেফারি যখন বাঁশিতে ফু দেয়, গুলশান যা ভয় পেয়েছিল করিম তাই করে, সে উল্টা হয়ে বাস্কেটে বল শুট করে, কিন্তু সে আর বাস্কেটে বল দিতে পারে না। এর মধ্যেই টাইম শেষ হয়ে যায় আর তারা হেরে যায়। ফাইনাল ম্যাচ তারা হেরে যায়। গুলশান তো হতাশ হয়ে পড়ে, ভেঙে পড়ে ক্ষিপ্ত হয়ে যায়। সে তার টিমের পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারছিল না। কিন্তু অপর প্রান্তে গুলশান লক্ষ্য করে তার টিমের প্লেয়াররা হেরে গিয়েও সেলিব্রেট করছে, অপরের জিত সেলিব্রেট করছে। তাদের মধ্যে হারার কোনো লজ্জা নেই, তারা অতি আনন্দের সাথে বলছে তারা দ্বিতীয় নাম্বার হয়েছে, যারা প্রথম হয়েছে তাদের সাথে আনন্দ সেলিব্রেট করছে। এখানে আসলে বোঝানো হয়েছে খেলাধুলায় হার জিত বড় বিষয় নয়, বিষয় হচ্ছে
হচ্ছে আনন্দের সাথে পার্টিসিপেট করা, একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এসব দেখে গুলশান তার ওয়াইফের সাথে বলে যে আমি সবসময় এদেরকে কমতা মনে করেছি, আসলে দুর্বল তো আমি। এরা অন্যের দুঃখ কষ্ট বুঝে যায়, আর আমি অন্যের কথা পর্যন্ত বুঝতে পারি না। খালি নিজের সম্পর্কে চিন্তা করা, অন্যের কি হলো সেটি না দেখা, এটাই হয়তো দুনিয়াতে মানুষের সবচাইতে দুর্বল পয়েন্ট। আর আমি এদেরকে দুর্বল মনে করতাম, আসলে তো দুর্বল আমি এদেরকে শিখাইতে আসিনি, এরাই আমাকে শিখিয়েছে। যাদের হৃদয় এত বড় হয় তাদেরকে দুর্বল তুমি কিভাবে বলবে? গুলশানও তখন এদের সবার সাথে হার জিত নিয়ে সেলিব্রেট করে, নিজের পরাজয় সেলিব্রেট করে। দেখা যায় গুলশান তার ওয়াইফকে নিয়ে সকালে ঘুমিয়ে আছে, তখন তার কাছে একটি ফোন আসে। যেই হেড কোচের সাথে প্রথমে গন্ডগোল হয়েছিল, মুভি শুরু হয়েছিল যেখান থেকে, সেই হেড কোচই গুলশানকে ফোন করেছে আর বলছে যে আমি কিছুদিন পর তো রিটায়ার করব, আমি তোমার নাম অ্যাপ্রোচ করেছি, মানে সর্বপ্রথম আমি তোমার নামই দিয়েছি কোচ হিসাবে। গুলশান তো তার কথা শুনে খুশি হয়ে যায়, হেড কোচকে ধন্যবাদ বলে। গুলশান চিন্তাই করতে পারেনি হেড কোচ তার নাম সুপারিশ করবে। এখান থেকে বোঝানো হয় তুমি যদি ভালো করো, সৃষ্টিকর্তা আপনা আপনি তোমাকে ভালো দিয়ে দিবে। আজকে গুলশানের বিদায়ের দিন, তার 3 মাস হওয়ার পরেও অনেক দিন হলো সে এখানে কোচ হিসেবে আছে, নতুন কোচ জয়েন করেছে। আজকে গুলশান চলে যাবে, পাজির সাথে সে বিদায় নাই, কিন্তু সে ইমোশনাল হলেও পাজিকে বুঝতে দেয় না। সে বাচ্চাদের সাথে দেখা না করেই চলে যেতে চায়, কারণ বাচ্চাদের সাথে দেখা করলে সে ইমোশনাল হয়ে পড়বে। গুলশান যাওয়ার সময় নতুন কোচের সাথে দেখা করে যায় এবং চাবি দায়িত্বগুলো বুঝিয়ে দিতে চায়। গুলশান তখন একে একে বাচ্চাদের সম্পর্কে কোচকে বলার চেষ্টা করে, বলতে থাকে, বলতে বলতে সে অটো কান্না করে ফেলে। সে এক পর্যায়ে দৌড়ে সেই বাচ্চাদের কাছে চলে যায়। বাচ্চারা স্যারের বিদায় দেওয়ার জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছে, আর কোচ তাদের সাথে দেখা না করে চলে যেতে চেয়েছিল। গুলশান তো ইমোশনাল হয়ে কান্না শুরু করে দেয়। গুলশান শারমাজির কথাও এখন বুঝতে পারে। মুভিটি আসলেই কিন্তু শিক্ষণীয়, অনেক সুন্দর একটি মুভি। তোমাদের যদি মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে গুড লিখবে। এই সিনেমা সহ আরো নতুন নতুন সিনেমা যদি দেখতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, এটিও তোমাদের ভালো লাগবে আশা করছি। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।